ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা সলভ করব কোষে দেখি 2.2 সপ্তম শ্রেণী। এর আগে আমরা 2.1টা আমরা সম্পূর্ণ সলভ করেছি, মানে সমাধান করেছি। আর আজকের 2.2টা সম্পূর্ণ আমরা সমাধান করব। চলো দেখে নিই। আগের ভিডিওটা তোমরা দেখেছো, ভালো লেগেছে, ঠিক আছে? তাহলে আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। ভিডিওতে দেখো কি আছে দেখে নাও। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি আছে বলেছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। ব্যস্ত অনুপাত কি, চলো দেখে নেওয়া যাক। তোমরা যদি এগুলো ব্যস্ত অনুপাত কি বা লঘু অনুপাত, গুরু অনুপাত কি, এগুলো যদি জানতে চাও তাহলে সেই অনুযায়ী একটা ভিডিও আমি তোমাদের আপলোড করে দেবো। তোমরা কমেন্ট করো। যদি জেনে থাকো তাহলে ভালো, দেখে নাও। এবারে অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখে নাও। তাহলে দেখো, প্রথম যে অঙ্কটা বলেছে যে 12:15, তাকে লঘিষ্ঠ আকারে করলে হয় 4:5। এটা কী করে হলো? আমরা কি প্রথম পদ, এটাকে প্রথম পদ বলে, পূর্বপদ বলে, এটা উত্তরপদ বলে। অনুপাতের এটা পূর্বপদ, এটা উত্তরপদ। তাহলে পূর্বপদকে আমরা কি দিয়ে, এটাকে কি 3 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কত? 3 4 12, 4 থাকে। আর এটাও 3 দিয়ে ভাগ করলে 5 থাকে। তাহলে কি হয়ে গেল? আমরা 4:5 পেলাম। তাহলে প্রদত্ত লিখবো তাহলে এরকম, প্রদত্ত অনুপাতে এবার ব্যস্ত অনুপাত চেয়েছে, এটা হলো লঘিষ্ঠ আকার হয়ে গেল। এবারে ব্যস্ত অনুপাত হলো কি, যে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত সমান, তাহলে কত হবে? উল্টো হয়ে যাবে, মানে পূর্বপদটা উত্তরপদে যাবে আর উত্তরপদটা পূর্বপদে চলে আসবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে কত? 5:4। এটা হলো এই অনুপাতের ব্যস্ত অনুপাত, প্রদত্ত অনুপাত। তাই লেখা হয়েছে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত এটা। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে লিখবে। আমি শুধু প্রত্যেকটা ওইভাবে না লিখে আমি শুধু ব্যস্ত অনুপাত বলে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু এটা লিখবে, প্রদত্ত অনুপাতে ব্যস্ত অনুপাত, প্রত্যেকটার ক্ষেত্রে। বিদ্যাকে দেখো, লঘিষ্ঠ আকার কী হবে? বিদ্যাকে লঘিষ্ঠ আকারে করতে গেলে আমরা কী করেছি? 6 দিয়ে প্রথম ভাগ করেছি। 6 দিয়ে 6 36, এটা 6 লং 54। তারপরে 3 দিয়ে ভাগ করেছি, 3 দোকানে 6, তারপর 3 তারিখে 9, ঠিক আছে? তারপরে যা ভাগ করব বা গুণ করব একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। পূর্বপদকে যা দিয়ে ভাগ করব উত্তরপদকেও তাই দিয়ে ভাগ করতে হয়। পূর্বপদকে যা দিয়ে গুণ করব উত্তরপদকে তাই দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটাই নিয়ম অনুপাতের ক্ষেত্রে, এটা বলে দিয়েছি। এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা ওইটা গিয়ে দেখে নিতে পারো। তাহলে দেখো, এটা হয়ে গেল 2:3 হয়ে গেল। ব্যস্ত অনুপাত হচ্ছে, তাহলে কত হবে? উল্টো হয়ে যাবে, পূর্বপদ উত্তরপদ, তাহলে 3:2। ব্যাস, তারপর অঙ্কটা দেখে নাও পরপর। আর 75:125, 120। তাহলে দেখো, এটা 5 দিয়ে প্রথমে ভাগ করেছি। তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে এটা 5 দিয়ে ভাগ যাবে। আমরা বুঝতে পারছি 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 1 5, 5 5 25, ঠিক আছে? তাহলে 15 হবে। এটা কত? 5 দোকানে 10, 5 4 20, 24 হবে। তাহলে এবার তারপরে 3 দিয়ে করেছি, 3 5 15, 3 8 24। তাহলে ব্যস্ত অনুপাত কত হবে? 8:5, তাই লেখা হয়েছে। তোমরা কিন্তু শুধু ব্যস্ত অনুপাত লিখবে না, লিখবে প্রদত্ত অনুপাতে ব্যস্ত অনুপাত। আমি বলে দিয়েছি প্রথমটা বলে দিয়েছি বলে, আর সবগুলো একই জিনিস লিখতে হয় বলে লিখিনি, শুধু এইটুকু লিখেছি, ঠিক আছে? এবার দেখো, লঘিষ্ঠ আকারটা 3 হয়ে গেল। এবারে ডিটটা কি দেখো, 169, তারপর 221। এবার এটা বুঝতে হবে কোন সংখ্যাতে কাটাকাটি যাবে, মানে ভাগ যাবে আর কি, সেটা বুঝে নিতে হবে। বুঝতে গেলে 1 2 3 করে দেখতে হবে। 169 এটা হচ্ছে 13 দিয়ে ভাগ যায়। 13 দিয়ে ভাগ যায়, তাহলে নিশ্চয়ই এবার এটাও দেখবো 13 দিয়ে ভাগ যায় কিনা। ওটা 13 দিয়ে ভাগ যাবে অবশ্যই। দেখো 13 দিয়ে ভাগ গেলে কত হচ্ছে? এটা 13, ওটা 17। 13 আর 17 গুণ করলে দেখবে 221 পাবো। ব্যস্ত অনুপাত কত? 17 13 হয়ে যাবে। তারপরেরটা দেখো, এবার তারপরে যেটা আছে ঈদ দাগেরটা কী আছে? ঈদ দাগের যেটা আছে দেখে নাও, 9xy = 12xy। প্রথমে দেখো xy, এবার xy আছে, এবার xy আছে, মানে প্রথমে বীজগাণিতিক সংখ্যাগুলোকে আমরা ভাগ করে আউট করে দেবো। ভাগ করে ওই xy দিয়ে ভাগ করলে কী হবে? তাহলে 9:12 হয়ে যাবে। আর এটা তাহলে তারপরে যেটা করব, এবার আগের মতো এটা 3 দিয়ে ভাগ করবো, এটাও 3 দিয়ে 3:4 হয়ে গেল। ব্যস্ত অনুপাত 4:3। পরেরটা দেখো, 429,663। আর এইটাকে আমাকে দেখতে হবে এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, এটাও কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, তাই তো? একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দুটো। প্রথমে 2 দিয়ে যাবে না, কেন? দেখো, এটার শেষে 9 আছে, এই সংখ্যাটা শেষে, তাহলে শেষে 2 দিয়ে ভাগ যাবে না, এটা আমরা জানি।
2 দিয়ে যদি শেষে বিজোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ যায় না, ব্যাস, তাহলে তো আর দেখার প্রয়োজন নেই, একটা দেখার প্রয়োজন নেই, মানে ওটাও দেখার নেই। এবার 3 দিয়ে দেখবো 3 দিয়ে ভাগ যায় কিনা কী করে বুঝবো? দেখো আমরা যোগ করবো এরকম যে 4 আর 6 মানে ইয়েগুলো সংখ্যাগুলো মানে অঙ্কগুলো আমরা যোগ করবো। 4 আর 2 কত? 6, 6 আর 9 কত হয়? 15। তার 15 3 দিয়ে বিভাজ্য মানে সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। এরকমভাবে এটাও সেই রকমভাবে আমরা যোগ করবো, 6 6 12 3 15, এটা 15তে 3 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য। এবার তাহলে যেহেতু দূরে 3 দিয়ে বিভাজ্য তাহলে 3 দিয়ে আমি কাটাকাটি করবো, ঠিক আছে। 3 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো, 2 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো, 4 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো, 5 দিয়ে কোনগুলো, যদি এগুলো জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো, ঠিক আছে। খুব সহজে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যদি জানতে চাও এগুলো তাহলে কমেন্ট করো। এবার দেখো 1 ভাগ করলে এটা হয়ে যাবে 143, 143 = 2 to 1, 2 to 1, 143টা দেখো এটা কত দিয়ে ভাগ যাবে বলো তো? এটাও 11 দিয়ে ভাগ, আমি বুঝতে পারছি 11 দিয়ে ভাগ যাবে। আর আমি কী করে বুঝলাম? এটা তোমরা হচ্ছে ভাবছো কী করে বুঝলে স্যার 11 দিয়ে ভাগ যাবে? এটা হচ্ছে বুঝলাম, এটা দেখে দেখো তোমরাও এটা জানতে পারো, ঠিক আছে। এই নিয়মটা সেটা হচ্ছে দেখো এপারে এই দুটো সংখ্যা মানে শেষের দুটো সংখ্যা যোগ করলে দেখো মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছে। যদি এইরকম 3 অঙ্কের সংখ্যা হয় যে শেষের দুটো সংখ্যার সঙ্গে যোগ করে মাঝের সংখ্যা যদি পেয়ে যায় তাহলে সেটা অবশ্যই জানবে 11 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তোমরা যদি 11 দিয়ে বিভাজ্য কোন সংখ্যা বিভাজ্য বা বিভাজ্য নয় সেটা জানতে চাও, কীভাবে জানবে সেই সংখ্যা জানতে চাও, তাহলে সেটাও তোমরা কমেন্ট করো, সেটাও একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো, হ্যাঁ। তারপর দেখো 2 to 1, একটু আগে করলাম 2 to 1 13 দিয়ে বিভাজ্য, আর এটাও সেই 13 দিয়ে, এটাও 13 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা 13 দিয়ে ভাগ করলে এখানে 11 থাকে, এখানে থাকে 17, ঠিক আছে। 13 দিয়ে ভাগ করলে 17, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো পরেরটা জির দাগেরটা কী আছে দেখে নাও। জির দাগেরটা আছে যে 3b/12c, দেখো বি সি বিজেন সংখ্যাগুলো এপারে বি পারে সি ভাগ যাবে না, ব্যাস। এবারে শুধুমাত্র সংখ্যা থেকে এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে বি পড়ে থাকবে, 3 দিয়ে ভাগ করলে 4c পড়ে থাকবে, তাহলে b/4c, ব্যস্ত 4c/b। তারপরে এইচটা দেখো, এইচটা হচ্ছে 25xyz, 625xyz, তাহলে xyzটা আগে তুলে দেবো, তুলে দিয়ে 25 625, 25 দিয়ে ভাগ যাবে এটা, আর এটা তো 25 দিয়ে যাবে কারণ 625 করে 25 × 25 গুণ করে 625 হয়। 25 দিয়ে তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে 5 দিয়ে প্রথম ভাগ করবে, তারপর ফিরে 5 দিয়ে ভাগ করবে, এইভাবে করে যাবে, ঠিক আছে। আমি এটা বুঝতে পেরেছি বলে এইভাবে করেছি, ঠিক আছে। তাহলে 25 625 হয়ে গেল। তোমরা যদি এটাও জানতে চাও যে এটা আমি কী করে বুঝলাম 625 25 দিয়ে যাবে, কারণ এটা 25 স্কোয়ার, 25 × 25 করলে এটা হয় 25 25 কী করে হয়, বা 15 × 15 গুণ করলে সহজে কী করে করা যায়, তোমরা তো গুণ করে করতে পারো, কিন্তু সহজে 15 × 15 এক লাইনে করে দেওয়া যায়, ঠিক আছে। আবার 35 × 35 এক লাইনে গুণ করে দেওয়া যায়। এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি, একটা শর্ট ভিডিও, তোমরা সেটা দেখে নিতে পারো। আর যদি তাও বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করে বলে দেবো। তাহলে এটা হয়ে গেল 1 to 5 বিস্তারিত। এবার এখানে লিখবে এখানে ব্যস্ত অনুপাতটা আমি লিখে নিই, বারবার লিখতে হবে বলে তোমরা লিখে দেবে ব্যস্ত অনুপাত, প্রদত্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত 25:1, ঠিক আছে, ব্যাস। এবারে 2-এর দাগেরটা কী বলেছে দেখো, 2-এ কী জানতে চেয়েছে, বলেছে যে অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি আর তার ব্যস্ত অনুপাত লিখি, ঠিক আছে। তার ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, ব্যস্ত অনুপাতগুলো এখানে লেখা হয় না, লিখে নেবেন। তাহলে দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলেছে। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে এর দাগেটা পূর্ণ সংখ্যার অনুপাতে করলে কী হয়, অনুপাতে প্রকাশ করলে এটা কত 2.5, তার 2.5 মানে 25/10 হয়ে যাবে। একটার পরে মানে 10-এর পরে একটা সংখ্যা মানে কত 10, তারপরে 1 to 5 10-এর পরে একটা সংখ্যা মানে এটাও 10 হয়ে যাবে, ঠিক আছে। নিচে 10 হবে 1 to 5/10। এবারে 10 দিয়ে গুণ করব, গুণ করলে এবারে 25 পড়ে থাকবে, এবারে 125, তাহলে কত হবে এবারে 25 125, এবার 5 দিয়ে ভাগ করব, 5 5 25, এটা 5 দিয়ে ভাগ করলে এত হয় 25, আমি 25 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, তাই 1:5 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমার উত্তরটা। এবারে এইটাকে বলেছে ব্যস্ত অনুপাত কত, এই ব্যস্ত অনুপাত কত হবে 5:1, আগের মতো একই নিয়মে, ঠিক আছে, ব্যাস। এবারে দেখো পরেরটা কী আছে দেখো, পরেরটা কী বলেছে, বির দাগেরটা বলেছে এইটা যে 5/8:7/16 আছে। পূর্ণ সংখ্যার অনুপাত, এগুলো সব তো ভগ্নাংশ বা কোনটা দশমিকে ছিল সেটাকে পূর্ণ সংখ্যায় দেখো করেছি, হ্যাঁ, এটাও ওই রকম পূর্ণ সংখ্যা করবো। এবারে কী করতে হয়, যখন এখানে তো একই সংখ্যা ছিল বলে নিচে সেই সংখ্যাতে গুণ করেছি, এবার এটা সেই একই সংখ্যা করে নিতে হবে, তাই তো। একই সংখ্যা করতে গেলে
আমাকে এবারে 16 আছে, এই 16 আর 8-এর আমরা কি করব, লসাগু করব। একই সঙ্গে কীভাবে করবো, এইভাবে করব, লসাগু লসাগু করলে কত হয় 16, সেই সংখ্যাটা দিয়ে পূর্বপদ উত্তরপদকে গুণ করব। তা বোঝা গেল, লসাগু দিয়ে পূর্বপদ উত্তরপদকে গুণ করব। ঠিক আছে, এইভাবে করতে হয়। তাহলে গুণ করলে কি হয়, তাহলে এখানে 16 দিয়ে গুণ করলে এখানে পড়ে থাকে 2, তাই 2 5 10, আর এটা 16 দিয়ে গুণ করলে কেটে যাবে 16, তারপরে থাকবে 7। ঠিক আছে, এই হয়ে গেল উত্তর। এর ব্যস্ত অনুপাত কত হবে, 7:10 হয়ে যাবে। তারপরে দেখো পরেরটা কী হবে, সির দাগেরটা 0.7 আর 0.49, তাহলে 7-10 হয়ে গেল, 49/100। এবার দেখো এখানে 10-100 লসাগু কত, 100, সেখানে 100 দিয়ে গুণ করেছি, গুণ করলে এখানে 10 কেটে গিয়ে 10 পড়ে থাকবে 70, 70:49 হয়ে গেল। ঠিক আছে, তারপর 7 দিয়ে আবার কি, এবারে 7 দিয়ে ভাগ করলে 10:7, ব্যস্ত অনুপাত 7:10 হয়ে যাবে। এবার দেখো ডির দাগেরটা কী হয়েছে, ডির দাগেরটা আছে 2/5:3/4। এবারে 5-4-এর লসাগু কত, 20, লসাগু করবে 20 হবে, 5-4 লসাগু 20 দিয়ে সেখানে আমি গুণ করবো, এখানে 20 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে, তাহলে 4 দোকানে 8, এখানে 20 দিয়ে গুণ করলে 5 হবে, তাহলে 3 × 5 মানে 15। ঠিক আছে, এই গেল উত্তর। এর ব্যস্ত অনুপাত 15:8। এবারে ঈদ দাগেরটা কী হবে দেখো, 22:4-5/7। এবার এইটাকে আমাকে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নিতে হবে। তার সাথে 28, 29, 33 হবে, তাহলে 22:33/7। এবার আমি প্রথমে কী করবো, প্রথমে 7 দিয়ে গুণ করবো, এপারে 7 এপারে 7, গুণ করলে এটা 7 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, 7 × 14, 7 × 14 15, 154:33। তারপরে 11 দিয়ে ভাগ করব, এটা 11 দিয়ে ভাগ করবো, করলে এটা পরে যাবে 14, এটা হয়ে যাবে 3। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। তারপরেরটা দাগের ব্যস্ত অনুপাত কত হবে, তাহলে 3:14 হয়ে যাবে। এবার এফেরটা কী বলেছে, 7/15:3/20, 7/15:3/20, সেটা সমান কত হয়ে, দেখো এই 15 আর 20 লসাগু করবো, লসাগু করলে দেখবে কত আসবে, এই করেছি লসাগু করলে এখানে লসাগু তোমরা এইভাবে লসাগু পুরোপুরি না করে এইভাবে করলে, এবার দেখো এই কোন সংখ্যা দুটো গুণ করলে 15, এই 15 পড়ে থাকছে কত, 4, সেই সংখ্যা শুধু এর সঙ্গে গুণ করে দেবো, ব্যাস গুণ করলে 28 হয়ে যাবে। আবার এই 5-4 গুণ করলে 20 পড়ে থাকে কত, 3, সেই 3 সঙ্গে এসে গুণ করে দেবো, তার কত হলো 9, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে দেবে, তাহলে 28 9, এটা 28:9, ব্যস্ত অনুপাত 9:28। ঠিক আছে, হয়ে গেল। তবে জিটা দেখো, জিটা যেটা আছে 1/2/5/7/10, 1/2/5 মানে কত, 5, 1 5, 2 7, যোগ করলে 7, তাহলে 7/5, এটা 7/10, 5 আর 10-এর লসাগু কত, 10, তাই 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে এটা 14 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 7, 10 কেটে গিয়ে 7। ঠিক আছে, 2:, আবার এটাকে আবার ইয়ে করবো, মানে একেবারে লঘিষ্ঠ আকারে করবো, সবসময়ের জন্য লঘিষ্ঠ আকারে রেখে তারপর অনুপাতটা করতে হবে। তাই 2:1, এবার 7 দিয়ে ভাগ করলে 2, আর এটা 7 দিয়ে ভাগ করলে 1। ঠিক আছে, তারপর এইচটা দেখো, এইচটা যেটা বলেছে 4.4:5.61, তাহলে এটা সমান কত, 4.4 মানে 44/10, এটা 561/100 হয়ে গেল। এবার এটা ওইরকম 10 আর 100 লসাগু 100, তাহলে 100 দিয়ে গুণ করলে এটা 10 থাকবে, তাহলে 10 × 44 মানে 440, এটা 561। এবারে দেখো এটা আমি কী করেছি, 11 দিয়ে ভাগ করেছি। আমি জানি 561টা 11 দিয়ে বিভাজ্য, কেন, এই যে পাশে যে প্রান্তের যে দুটো সংখ্যা 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, মানে এটা অবশ্যই 11 দিয়ে বিভাজ্য হবে, আর 44 11 দিয়ে বিভাজ্য, তাহলে ভাগ করলে কত হয়, 40 আর 51। ঠিক আছে, এর ব্যস্ত অনুপাত কত হবে, 51:40। তাহলে বোঝা গেল, এই পর্যন্ত এটা হয়ে গেল। দেখো 2-এর দাগটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবারে 3-এর দাগটা আমরা করব। 3-এ কী বলেছে দেখো, 3-এ কী বলেছে, এখানে 3-এ বলেছে যে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সাম্যানুপাত সেটা লিখি। এবার বলো তো, গুরু অনুপাত কোনটা, লঘু অনুপাত কোনটা, আর সাম্যানুপাত কোনটা। গুরু অনুপাত হলো যার পূর্বপদটা উত্তরপদ থেকে বড়, এ গুরু অনুপাত। আর লঘু অনুপাত হলো যার পূর্বপদটা উত্তরপদ থেকে ছোট, সেটা হবে লঘু অনুপাত। আর সাম্যানুপাত হলো যার পূর্বপদ আর উত্তরপদ সমান, সেটা হলো সাম্যানুপাত। ঠিক আছে, এবার দেখে নেওয়া যায় এরকম কোনটা কোনটা পাই, দেখে নাও। আগে আমাকে কী করতে বলেছে, মিশ্র অনুপাত। আর মিশ্র অনুপাত কী, দেখো মিশ্র অনুপাত কী দেখে নাও। 3টে অনুপাত এখানে দেওয়া আছে, 3টে অনুপাতের মিশ্র অনুপাত কী, ABCD। আর এর দাগে দেখো 3টে, প্রতিটা কোনটা 2টো কোনটা 3টে, আর এর দাগে কি 3টে অনুপাত দেওয়া আছে। দেখো এর দাগে কী দেওয়া আছে, 3টে অনুপাত কি, একটা 8:6, একটা 3:6, তারপর একটা 26:13। এর মিশ্র অনুপাত কী হবে, মিশ্র অনুপাত হবে
যে প্রতিটা অনুপাতের পূর্বপদগুলো গুণ করব, প্রতিটা অনুপাতের পূর্বপদগুলো গুণ করে সেই গুণফলটা হবে মিশ্র অনুপাতের পূর্বপদ, আর প্রতিটা অনুপাতের উত্তরপদগুলো গুণ করব, গুণ করে সেই গুণফলটা হবে মিশ্র অনুপাতের উত্তরপদ। তার মানে হচ্ছে পূর্বপদগুলোর গুণফল আর উত্তরপদগুলোর গুণফল নিয়ে যে অনুপাত পাবো সেইটা হবে ওই তিনটে বা যতগুলো থাকবে এই ততগুলোর মিশ্র অনুপাত। বোঝাতে পারলাম? ব্যাস, এবার দেখো কীভাবে করছি, এবারে সেইটাই গুণ করে দিচ্ছি। দেখো কী করেছি, প্রথমটার তাই লিখেছি এরকম যে লিখবে এরকম যে প্রদত্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত, বা শুধু নিম্ন মিশ্র অনুপাত লিখলেও হবে, নাহলে এমনি লিখবে যে প্রদত্ত অনুপাতগুলো মিশ্র অনুপাত বললে এইটা। কি দেখো পুরোপদগুলো আমরা গুণ করি, পুরোপদগুলো কী কী আছে 8, 3 আর 26, তাই 8, 3, 26 এই গুণ করেছি, লিখেছি এটা কেন, ঠিক আছে 8, 3, 26। দেখো 8, 3, 26 লেখা হয়েছে 8, 3, 26। তারপরে উত্তরপদে লেখা হয়েছে দেখো যেগুলো আছে এখানে উত্তরপদগুলো গুণ 6, 6 আর 13, তাই গুণ করে কী হয়েছে 6 × 6 × 13। সেটা এই যে অনুপাত, এই পূর্বপদগুলো গুণ করে যে গুণফলটা আর উত্তরপদগুলো গুণ করলে যে গুণফলটা, এই দুটো নিয়ে যে অনুপাতটা পেলাম সেটা হয়ে গেলো মিশ্র অনুপাত, ওই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত। বোঝাতে পারলাম? এইভাবে প্রত্যেকটা আমরা করব। এবারে কী করতে হবে, এটাকে লঘিষ্ঠ আকার করতে হবে। লঘিষ্ঠ আকারে করতে গিয়ে আমরা কী করতে হবে, ভাগ বা গুণ করে সংখ্যাটাকে কমাতে হবে। দেখো কী কী সংখ্যা আছে, এপারে আছে পুরোপদে আর কমন কী কী সংখ্যা আছে দেখো, এবারে 13 আছে, তাই আমি কী করেছি প্রথমে 13 দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, এরপরে 13 দিয়ে ভাগ, তারপরে দিয়ে ভাগ, 13 উঠে গেছে, এরপরে 13 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, তাই 2 আর 3 6, ঠিক আছে। এবার দেখো এরপরে 6 আছে, এবারে 6 দিয়ে তারপরে ভাগ করেছি, করলে কী পড়ে থাকছে দেখো 6 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকছে, 6 দিয়ে ভাগ করলে দেখো 8 আর 6 থাকে, এবার আবার ভাগ যাবে, এবার 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, আর এবারে 3, এই হয়ে গেল আমার মিশ্র অনুপাত। তারপরে কি বলেছে, মিশ্র অনুপাতটা গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্য অনুপাত। গুরু অনুপাত বলেছে কি যে পুরোপদটা উত্তরপদ থেকে বড় হবে, দেখো পুরো উত্তরপদ থেকে বড় আছে, তাই এটা হয়ে গেল গুরু অনুপাত। তাই লিখবো অতএব নিম্ন মিশ্র অনুপাতটি হলো গুরু অনুপাত। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক এই দাগের অঙ্কগুলো করতে হবে। দেখে নাও এবারে পরবর্তী অঙ্কগুলো কীভাবে করেছি। একই প্রদত্ত অনুপাতগুলো মিশ্র অনুপাত বলে পূর্বপদগুলো গুণ করেছি, উৎপাদে গুণ করেছি, একই জিনিস, কিছুই নয়, একই রকমভাবে করে। তারপরে এইগুলো গুণ করে দিলে তাকে এটা কেটে গেলো, 3 থাকলো, আর পাড়া পড়ে থাকবে দেখো, এটা করে নিলে 16 পূর্ণ 16 একে 17, 17/16, 16 16 কেটে গেলো, পড়ে থাকবে 17, তাই 3 × 17 হয়ে গেল, ঠিক আছে। 1 × এবার 3 ভাগ করেছে, 1 × 17। এবার এটা এটা লঘু না গুরু, দেখো পুরোপদে ছোটো আছে, তাই এটা লঘু অনুপাত, লিখেছে এটা লঘু অনুপাত, নিম্ন মিশ্র অনুপাতটি লঘু অনুপাত। ঠিক এইভাবেই করবো, জানো আমি করেছি একদম ঠিক এইভাবে, কোনো এদিক ওদিক নয়। তাহলে দেখো সিদ্ধ দাগেরটা কী আছে, সিদ্ধ দাগে বলেছে প্রদত্ত অনুপাতগুলো মিশ্র অনুপাত, তাহলে কী হবে পূর্বপদগুলো গুণ করেছি, গুণ করলে এটা, উৎপাদ গুণ করলে এটা, ইস্টু এটা, ব্যাস। এবারে কী করেছি দেখো, এবারে আমরা প্রথমে কী করেছি 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করে 4 2 8, এখানে 2 পড়ে থাকছে, এখানে ভাগ করলে 3 পড়ে থাকছে, 5 আর 13। এবার দেখো আবার ভাগ যাবে কি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেজন্য এটা গুণ করে দেবো, এটাও গুণ করতে দেবো, গুণ করলে দেখো 308 আর 195 হবে, এইটা হয়ে গেলে উত্তর, ঠিক আছে। এবার হয়তো এটা গুরু অনুপাত লঘু অনুপাত, দেখো পুরোপত্রে বড় আছে, এটা হলো গুরু অনুপাত, হয়ে গেল। তারপরে দেখো পরেরটা প্রদত্ত অনুপাতগুলো মিশ্র অনুপাত, একদম পুরো যা আছে সেইগুলোকে আমরা গুণ করে দিচ্ছি, এটা গুণ পূর্বপদগুলো নিয়ে গুণ করেছি, উত্তরপদগুলো দেখো ডিতে তাই ছিল, তো কী ছিল ডিতে এটাই ছিল 2 আর 3 7 আর 8, তাই এই পূর্বপদগুলো গুণ করেছি, 2 আর 3 7 আর 8 গুণ হয়েছে। আবার কী উত্তরপদে কী ছিল 5 আর 2 5 আর 2 গুণ হয়েছে, বোঝা গেল। দেখ এবারে এটা কাটাকাটি করলে কী হবে 7 আর 12, ওটা 10, এবারে 12 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে গুণ করলে কি এটা 7 করে থাকে, এখানে 120 হবে, তাহলে এটা হয়ে গেল মিশ্র অনুপাত। এবার মিশ্র অনুপাতটা গুরু অনুপাত লঘু অনুপাত, দেখো এটা হচ্ছে ছোটো, তার মানে লঘু অনুপাত, ঠিক আছে, পূর্বপদে ছোটো, বোঝা গেল। অঙ্কগুলো কীভাবে হলো, মানে সবসময় ভগ্নাংশ থাকলে সেটাকে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে সে পূর্ণসংখ্যার পরে সেটাকে আবার লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সবসময় শেষে লঘিষ্ঠ আকারটাই হয়ে যাবে অনুপাত। হ্যাঁ, এভাবে করতে হবে। এবারে 4 নম্বরে দেখো কি আছে, 4 নম্বর একটা লেখা অঙ্ক আছে, দেখো কি বলেছে যে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। এটা করার আগে বলি, যারা এতদূর পর্যন্ত দেখছো, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিও, দিয়ে আমাদেরকে উৎসাহ দিও। আর
বন্ধুদের সঙ্গে শেয়ার যদি করতে চাও করতে পারো, যাদের এটা প্রয়োজন তাদেরকে শেয়ার করো, তোমার দ্বারা তারা উপকৃত হবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমি আপলোড করতে থাকবো। এছাড়াও যে থিওরি বেস যে ভিডিওটা, মানে এই যে গুরু অনুপাত লঘু অনুপাত কাকে বলে, অনুপাতটা কী, এটাকে বোঝানোর জন্য বুঝতে গেলে, যদি বুঝতে চাও, যে থিওরিটা বুঝতে চাও, তাহলে কমেন্ট করো, তাহলে সেই ধরনের ভিডিও মানে এই চ্যাপ্টারের ভিডিওতে আপলোড করে দিয়েছি, এবং পরবর্তী চ্যাপ্টারগুলো যদি জানতে চাও ওগুলো বলে দেবো। আমি তো অনুসরণগুলো সব করব, তার সঙ্গে সঙ্গে ওইগুলো মানে বোঝার জন্য, তোমাদের যে অনুসরণ তো সব তো করাই যায়, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে কীভাবে, নিজে থেকে কী করে সলভ করতে পারবে, তার জন্য তো বুঝতে হবে। সেই বুঝতে গেলে ওগুলো তোমাদের শিখতে হবে। সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, ওই ধরনের ভিডিওগুলো আপলোড করব। এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখে পরবর্তী আমি ধীরে ধীরে ওইগুলো আপলোড করতে থাকবো। সাবস্ক্রাইব করে রাখলে মানে বেল আইকনটাও যদি অন করে রাখো তাহলে ওগুলো পেয়ে যাবে পরপর। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও মানে তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসতে পারবো, যে তোমাদের প্রয়োজন এই ভেবে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী ভিডিওটা দেখে নাও। 4 নম্বর দাগে যে অঙ্কটা বলেছে কি, যে দিতে 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। এবারে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে, ঠিক আছে। এবারে যখন অনুপাতে প্রকাশ করব তখন এখানে দেখো, এখানে বলেছে 100টির মধ্যে 60টি, তাহলে ওরাও বিনয়ও তাহলে 100টির মধ্যে কটি করে সেটাকে বার করে নিতে হবে, মানে সমান সংখ্যকের মধ্যে করে তবে অনুপাত করা যায়। মানে কম বেশি হলে তারপর অনুপাত করলে বোঝা যায় না, ঠিক আছে, বেশি করেছে না কম করেছে। তাহলে আগে আমাকে সমান সংখ্যক অঙ্ক এটা করে নিতে হবে, মানে এর 100টির মধ্যে অতটি, তাহলে ওরও 100টির মধ্যে বার করে নিতে হবে। বা যদি তুমি ঘুরিয়ে এটা করো, এর 80টির মধ্যে অত করেছে, তাহলে এরও তাহলে 80টির মধ্যে কটা ঠিক করেছে সেটা বার করে নিতে হবে। মনে হয় সবসময়ের জন্য একই সংখ্যার মধ্যে কতগুলো সঠিক করেছে বা ভুল করেছে সেটা আমাকে বার করে নিতে হবে, এই কাজ। দেখো সেটা আমি কী করেছি, তারপরে অনুপাত করব। সেই জন্য কী করা হয়েছে দেখে নাও। প্রথমে লিখেছি রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, দেওয়া আছে। এবারে বিনয় 80টি অঙ্কের মধ্যে সঠিক করেছে 50টি, তাহলে বিনয় 100টি অঙ্কের মধ্যে সঠিক করেছে কত, ঐকিক নিয়মের সাহায্যে একটির মধ্যে কত, 100টির মধ্যে, সেটা আমি একেবারে করে দিয়েছি। 100টির মধ্যে কত, 100টির মধ্যে কত বার করলে সেটা হয়ে যাবে 50 বা 80 ইন্টু 100। এটা হবে উত্তর। তাহলে সেটা কাটাকাটি করলে দাঁড়ায় 250/4। এটাও কিন্তু আরও কাটাকাটি যেত 2 দিয়ে, কিন্তু আমি কাটিনি। কেন কাটিনি দেখো, বুঝতে পারবে এখানে কাটিনি। এবার পরবর্তী অংশের দেখলে বুঝতে হবে কেন আমি ওটা কাটিনি। এটা হচ্ছে ট্রিক্স অঙ্কের। এইভাবে করলে দেখবে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। তুমি যদি এখানে গুণ করে কাটাকাটি করে একদম ছাড়খাড় করে দাও তাহলে কিন্তু দেখবে অঙ্কে অনেকটা দেরি হবে। তোমাদের অনেক ছেলে আছে, তারা ছেলে মেয়ে ছাত্রছাত্রী, তারা হচ্ছে পরীক্ষার সময় সঠিক সময়ে সঠিক মানে টাইমের মধ্যে অঙ্কগুলো করে শেষ করে আসতে পারে না। তাদের ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করলে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো, রিতা বিনয়ের 100টি অঙ্কের মধ্যে সঠিক অঙ্কের সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কত, রিতা তো 60 করেছিল আর এ করেছে কত, 100টির মধ্যে 250/4, এটা হয়ে গেল। তাহলে সেটা এবার দেখো, এবার এইটা কেন করেছিলাম, এবারে এটা নিয়ম তো আগে বলে দিয়েছি, যেহেতু এটা ভগ্নাংশে আছে, তাহলে এটা করতে গেলে যেহেতু 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে এটা কত হবে, এটা 240, 240, এটা 250 হয়ে গেল। এবার দেখো আমি এই গুণ শূন্যটা রেখেছিলাম ওই কারণে। এবার দেখো আমি দুপাত থেকে শূন্য আমি তুলে দিতে পারবো, মানে 10 দিয়ে ভাগ করলে শূন্যটা উঠে যাবে। এবার 24, এবারে 25। এটা দেখে আমি বুঝতে পারছি কি, দেখো কে বেশি করেছে, এবারে 25টা বেশ বড়ো, তাহলে আমি 25টা কার, বিনয়ের, তাহলে আমি বলে দেবো যে বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে, বেশি অঙ্ক ঠিক করেছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক এইভাবে করে দেবে। 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে, আর পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। এখানে আগের মতো একই করতে হবে। ওখানে বলে দিয়েছে কি 100 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন, 150 জনের মধ্যে 100 জন গ্রেড পেয়েছে, আর 100 জনের মধ্যে গ্রেড পেয়েছে 80 জন। তাহলে এইটা 100 রেখে দিয়ে আমি ওইটাকে 100 জনের মধ্যে কতজন গ্রেড পেয়েছে সেইটা বার করব, করে তারপরে অনুপাতে বার করব, ঠিক আছে। দেখো এই আগের অঙ্কটার মতো একই নিয়মে কী করা হয়েছে দেখে নাও। প্রথমে কী করা হয়েছে, যে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীদের মধ্যে গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে 100 জন, 150 জনের মধ্যে। এবার তাহলে 100 জনের মধ্যে কত, 100 জন পরীক্ষার্থীদের মধ্যে কত হয়ে যাবে,
100 বা 150 ইন্টু 100, ঠিক আছে, আগের মতো একই জিনিস। মানে এটাকে তোমরা সেই ঐকিক নিয়মে একজনের মধ্যে, একজন পরীক্ষার্থীর মধ্যে কজন করে সেটা 100 বাই 150 ইন্টু 100 না কত, এটা করতে পারো। সেটা না করে একবারে এইভাবে করলেও হবে, ঠিক আছে। একজন বার করে নিয়ে করতে পারো, বা এইভাবে শুধু সরাসরি 100 জনের মধ্যে কজন হবে সেটা সরাসরি করলে এইভাবে সবসময়। মানে এটা যদি 100 না হয় 200 হচ্ছে, তাহলে 200 ইন্টু মানে এই 100 বা 150 হয়ে যাবে নিচে, উপরে 100 এখানে যেটা থাকবে সেটা উপরে, আর নিচে হবে এখানে যেটা থাকবে সেটা নিচে হবে, ইনটু এই এখানে যেটা থাকবে, এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। 100 এইভাবে করে নিলে এবার এটা কাটাকাটি করলে যেটা আসে দেখো 200/3 জন পেয়ে গেলাম। তাহলে 100 জনের মধ্যে পেয়ে গেলাম এর 200/3 জন, আর পাশের বিদ্যালয়ে 100 জনের পরীক্ষার্থীদের মধ্যে গেটে পেয়েছে 80 জন। এবার তাহলে অনুপাতটা বার করবো। দেখো এবার অনুপাতটা বার করলে কী হয়, তারপরে আগে লিখতে হবে আমাদের ও পাশের বিদ্যালয়, আমাদের বিদ্যালয় ও পাশের বিদ্যালয়। তাই লিখেছি আমাদের ও পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীদের মধ্যে গ্রেড এফে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যার অনুপাত কত হলো, এইটা 200/3:80। তাহলে সেটা করলে দেখো 3 দিয়ে এবারে গুণ করেছি, 3 দিয়ে গুণ করলে এবারে 200, এবারে 240, তাহলে কত হয়ে গেলো 20:24, মানে 5:6 হয়ে গেল। 5:6। এবার এই এবছর মাধ্যমিক পরীক্ষাতে তাহলে পাশের বিদ্যালয়ে গ্রেড এফে বেশি ভালো ফল করেছে, কারণ এরপরে 6টা হচ্ছে বেশি 5-এর থেকে, আর 6টা কাদের, পাশের বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা, মানে পাশের উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে ভালো ফল করেছে কে, পাশের বিদ্যালয়ে। তাই লেখা হয়েছে এবছর মাধ্যমিকে পাশের বিদ্যালয়ে গ্রেড এফে ভালো ফল করেছে। হয়ে গেল। এবারে পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কী বলেছে দেখে নাও। বলেছে দুটো বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম দেওয়া আছে এইটা 4,42,20,000, আর প্রথম বাড়িটির দাম তাহলে কত হিসাব করো। আর প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখে নাও। প্রথমটা আগে করি, কি বলেছে দেখে নাও, যে দামের অনুপাত বলে দেওয়া আছে, তাই তো। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি প্রথম বাড়িটির দাম বা দ্বিতীয় বাড়িটির দাম সমান 4/3, এটা হয়ে গেল। তাহলে প্রথম বাড়িটির দাম সমান কত হবে, দ্বিতীয় বাড়িটির দামের সঙ্গে এই 4/3 গুণ হবে। 4/3 গুণ করলে এবার দ্বিতীয় বাড়িটির দাম তো দেওয়াই আছে, সেজন্য সেই দামটা বসিয়ে দেবো এখানে, ইন্টু 4/3 এত টাকা, তাই তো। এটাকে কাটাকাটি যদি করি কত হয় দেখো, 42, 3 14 42, 14-এর সঙ্গে এটা 4টা শূন্য, তারপরে এবার 4 গুণ করে দিয়ে এটা হয়ে গেল 56। এই হয়ে গেল প্রথম বাড়িটির দাম পেয়ে গেলাম, এটা একটা প্রশ্ন ছিল। তারপরে বলেছে যদি প্রথম বাড়িটির দাম আরও বেশি হতো, 70,000 টাকা বেশি হলে তাহলে প্রথম বাড়ির দাম কত হতো, প্রথম বাড়ির দাম তো এইটা, তার সঙ্গে 70,000 যোগ হবে, যোগ করলে এখন নতুন দাম কত হবে, এইটা হয়ে গেল, মানে 6,30,000 টাকা হলো প্রথম বাড়িটির দাম। আর এই অবস্থায় প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়িটির দামের অনুপাত বার করতে বলেছে, সেটা কী হবে দেখে নেওয়া যাক। দেখো দামের অনুপাত কী আছে, দামের অনুপাত যেটা হবে ওটাই, প্রথমটা 6,30,000 আর তারপরে হচ্ছে 5,60,000, তাই তো, 5,60,000। তাহলে কত হচ্ছে দেখো 63:56, মানে 9:8, এই হয়ে গেল উত্তর, ঠিক আছে। এটাই চেয়েছে তো, এটাই চেয়েছিল যে দামের অনুপাতটা কত হবে দেখি। হয়ে গেল 9-8, 9:8 কেন হলো, মানে ওইটা কী 7 রঙ দিয়ে 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে 57, তাহলে 9:8। ব্যাস। এবার পরের যে অঙ্কটা কী বলেছে দেখো, পরের অঙ্কটাতে যেটা এটা বলেছে 7 নম্বর দাগের যে অঙ্কটা বলেছি, একটা বাঁশ থেকে 1 টুকরো বাঁশ কেটে নেওয়া হলো, নিলে দু টুকরো হয়। এই ধরে একটা বাঁশ, ঠিক আছে, এই বাঁশ যদি একটা অঙ্ক কেটে নিই তাহলে এই একটা টুকরো পড়ে থাকবে, একটা টুকরো পড়ে থাকবে, তাহলে দু টুকরো হবে। তাহলে সেই দু টুকরো অংশের অনুপাত কি বলেছে, 3:1, ঠিক আছে। মানে এক টুকরো যদি 3 সেমি হয় আর এক টুকরো 1 সেমি, ঠিক আছে, 3:1 এই অনুপাতে এই তাদের দৈর্ঘ্যের অনুপাত, তাদের বাঁশ দুটো দৈর্ঘ্যের অনুপাত হলো এইটাই। এবার নিচে সারণীটি পূরণ করতে পেরেছে। দেখো যদি অনুপাত যদি এই হয় তাহলে প্রথম টুকরোটার দৈর্ঘ্য যদি 30 ডেসিমি হয় তাহলে দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য কত হবে, আবার যদি দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্যটা 15 ডেসিমি হয় তাহলে প্রথম টুকরোটার দৈর্ঘ্য কত হবে। এই অবস্থায় মোট বাঁশের দৈর্ঘ্য তাহলে কী হবে সেটা লিখতে হবে। দেখে নাও কীভাবে করা হয়েছে। দেখো অনুপাতে যদি দেওয়া আছে 3:1 দুটো টুকরোর বাঁশের দুটো টুকরোর দৈর্ঘ্য অনুপাত, এবার প্রথম টুকরোর ক্ষেত্রে এইটা 3 আর দ্বিতীয় টুকরোর ক্ষেত্রে 1, 3:1। এবার দেখো প্রথম টুকরোটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রথম টুকরোটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 30 ডেসিমি, তাহলে দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য 10 হবে। কেন হবে দেখো, তাহলে অনুপাত আমাকে 3:1 রাখতে হবে,
তাহলে এটা যখন 30 মানে 3-এর সঙ্গে কত গুণ করে 30 হয়েছে, 3-এর সঙ্গে 10 গুণ করে, তাহলে আমি 1-এর সঙ্গে 10 গুণ করবো, করলে এটা কত হবে, 1-এ 10 গুণ করলে 10 হয়ে যাবে, তবে অনুপাতটা আমার ঠিক থাকবে। তাহলে দেখো একটা 30 ডেসিমি হলে এটা হয়ে যাবে 10 ডেসিমিটার। তাহলে তখন মোট বাসা থেকে কত 30 + 10 যোগ করবো, করলে 40 ডেসিমিটার হয়ে যাবে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয়টিরও দৈর্ঘ্য দেওয়া আছে 15 ডেসিমি, তাহলে প্রথমটা কত হবে, দ্বিতীয় যদি 15 হয় মানে 1-এর সঙ্গে 15 গুণ করো, তাহলে 15 হলে এটার সঙ্গে তাহলে 15 গুণ করবো, তাহলে 3 × 15 = 45, তাহলে এটা হয়ে যাবে 45 ডেসিমিটার, অনুপাতটা তাই থাকবে। তাহলে দুটো যোগ করলে কত হবে দেখো, 60 ডেসিমিটার হলো মোট বাঁশের দৈর্ঘ্য হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, কমেন্ট করলে আমি বলে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, সঙ্গে সঙ্গে বেল আইকনটাও অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন তুমি পেয়ে যাও। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো,